শহরের বুক চিরে বয়ে চলা নিস্তব্ধ রাত দুটো। চারদিকে পিন পতন নীরবতা, শুধু দূরের কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে। কিন্তু দেবিকা ম্যাডামের বিশাল অট্টালিকার ভেতর থেকে আজ এক অদ্ভুত গোঙানি আর ভাঙচুরের শব্দ আসছে। রাজু তার গেস্ট হাউসের বিছানায় ছটফট করছিল। সে আর থাকতে পারল না। এক বুক ভয় আর কৌতূহল নিয়ে পা টিপে টিপে সে ওপরে উঠে এলো। দেবিকা ম্যাডামের ঘরের দরজাটা একটু ফাঁক করা ছিল। ভেতরে উঁকি দিতেই রাজুর শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। বিশাল ঘরের মেঝেতে দামি দামি ক্রিস্টালের ফুলদানি ভেঙে চুরমার হয়ে আছে। তার মাঝখানে শ্বেত পাথরের মেঝেতে বসে আছেন শহরের প্রতাপশালী নারী দেবিকা। তার রেশমি চুলগুলো এলোমেলো, চোখের কাজল লেপটে সারা গালে এক ভয়ঙ্কর কালির দাগ। তিনি নিজের ঠোঁট কামড়ে ফুপিয়ে কাঁদছেন, যেন কোনো এক অদৃষ্ট যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছে। রাজু দরজায় মৃদু টোকা দিতেই দেবিকা চমকে উঠলেন। তার সেই পাথরের মতো কঠোর চোখের বদলে আজ সেখানে শুধুই এক হাহাকার। তিনি কাঁপা গলায় গর্জে উঠলেন, কে? রাজু, তুমি এখানে কেন? চলে যাও, আর মনে রেখো, আজ রাতে যা দেখেছ তা যেন এই ঘরের বাইরে না যায়। যদি কাউকে এক শব্দও বলো, তবে আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলব। রাজু মাথা নিচু করে বিনীতভাবে বলল, ম্যাডাম, আমি সামান্য এক ড্রাইভার হতে পারি, কিন্তু আমার জোবান বা কথার দাম অনেক। আপনার এই কান্না আমি কাউকে বলবো না। আপনি দয়া করে একটু জল খান। রাজুর গলার সেই মায়াবী স্বরে দেবিকা যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। রাজু গ্রাম থেকে আসা এক অতি সাধারণ যুবক। খুব বড় কোনো স্বপ্ন ছিল না তার। শুধু বাড়িতে থাকা প্যারালাইজড বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে কিছু টাকা পাঠানোই ছিল তার একমাত্র ব্রত। অনেক জায়গায় ঘোরার পর সে শহরের সবচেয়ে প্রভাবশালী নারী দেবিকার বাংলোতে ড্রাইভারের চাকরি পায়। দেবিকা, যাকে পুরো শহর লেডি লায়ন বা সিংহী বলে চেনে। বয়স ৩৫ হলেও তার মুখে কেউ কোনোদিন এক চিলতে হাসি দেখেনি। তিনি যখন অফিসে ঢুকতেন, বড় বড় অফিসারদের হাত কাঁপত। প্রতিদিন সকাল ৯টায় রাজু গাড়ি বের করত। দেবিকা ম্যাডাম পেছনের সিটে এসে বসতেন। তার পরনে থাকত দামি কড়কড়ে সিল্কের শাড়ি আর চোখে অন্ধকার রোদ চশমা। রাজু আয়নায় দেখত ম্যাডাম সারাক্ষণ ফোনে কড়া গলায় ডিল ফাইনাল করছেন অথবা কাউকে বরখাস্ত করছেন। কোনো দিন তো তাকে একটা রোবট ছাড়া আর কিছুই মনে করতেন না। রাজু ভাবত, এই বিশাল অট্টালিকার লোহার গেট আর এই দামি গাড়ির পেছনের জীবনটা বোধহয় খুব সুন্দর। কিন্তু সে জানত না, এই রাজপ্রাসাদ আসলে একটা সোনার খাঁচা, যেখানে দেবিকা প্রতিদিন তিলে তিলে মরছে। দেবিকার জীবনটা সবসময় এমন ছিল না। তিনি ছিলেন এক মধ্যবিত্ত ঘরের মেয়ে। কিন্তু তার রূপ আর গুণের মোহে পড়ে এই শহরের এক কুখ্যাত ধনী ব্যবসায়ী তাকে বিয়ে করে নিয়ে আসেন। বিয়ের পর দেবিকা বুঝতে পারেন তিনি কোনো স্ত্রী নন, বরং তার স্বামীর জন্য এক শোপিস। তার স্বামী ছিল এক মদ্যপ এবং পশুর মতো স্বভাবের মানুষ। রোজ রাতে দেবিকাকে বেল্ট দিয়ে মারা হতো, আর বাইরে বেরোনোর সময় তাকে দামি গয়নায় সাজিয়ে রাখা হতো যাতে কেউ সন্দেহ না করে। আজ থেকে ৫ বছর আগে এক দুর্ঘটনায় সেই স্বামী মারা যান, কিন্তু রেখে যান এক ভয়ঙ্কর দেবর, বিক্রম। বিক্রম ছিল দেবিকার স্বামীর ছোট ভাই। বড় ভাইয়ের মৃত্যুর পর সে পুরো সম্পত্তির ওপর নজর দিয়েছিল। কিন্তু দেবিকা লড়ে যাচ্ছিলেন যাতে এই কোম্পানি আর সম্পত্তি নষ্ট না হয়। বিক্রম কেবল টাকা চায়নি, সে চাইতো দেবিকাকে নিজের পায়ের জুতো বানিয়ে রাখতে। একদিন বিকেলবেলা রাজু বাইরে গাড়ি পরিষ্কার করছিল। হঠাৎ ওপরের ব্যালকনি থেকে দেবিকার একটা তীব্র আর্তচিৎকার ভেসে এলো। বিক্রম মদ্যপ অবস্থায় দেবিকার ঘরে ঢুকে তার শাড়ি টেনে ধরার চেষ্টা করছিল। দেবিকা প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। বিক্রম দাঁত কিরমির করে বলছিল, বড্ড অহংকার বেড়ে গেছে তোর দেবিকা, এই সব সম্পত্তি এখন আমার হবে, আর তুই হবি আমার ঘরের দাসী। দেবিকা ঘর থেকে বের হয়ে রাজুর গাড়ির দিকে পাগলের মতো দৌড়ে এলেন। তার শাড়ির আঁচল ছিঁড়ে গেছে, হাতের বালা ভেঙে রক্ত বেরোচ্ছে। তিনি গাড়িতে ঢুকেই রাজুকে আর্তস্বরে বললেন, গাড়ি চালাও রাজু, আমাকে এখান থেকে দূরে নিয়ে চলো। রাজু আয়নায় দেখল সেই সিংহী আজ এক আহত হরিণীর মতো কাঁপছে। বিক্রম জানলা দিয়ে অট্টহাসি দিচ্ছিল আর বলছিল, কোথায় যাবি তুই, এই পুরো শহর আমার। রাজুর রক্ত মাথায় চড়ে গেল, কিন্তু সে জানত সে একজন সামান্য কর্মচারী মাত্র। একদিন এক গুরুত্বপূর্ণ বিজনেস ডিনার থেকে ফিরছিলেন তারা। রাত তখন প্রায় ১টা। হঠাৎ করে শহরের বাইরে নির্জন হাইওয়ের উপর প্রবল ঝড় বৃষ্টি শুরু হল।
দৃশ্যমানতা শূন্যের কোঠায়। রাজু দেখল গাড়ির ইঞ্জিনটা জবাব দিচ্ছে। গাড়ি থেমে গেল মাঝ রাস্তায়। রাজু বৃষ্টিতে ভিজে ভিজে বোনট খুলে চেক করতে লাগল। দেবিকা গাড়ির ভেতরে একা বসে কাঁপছিলেন। তার পুরনো ট্রমা বা ভয় ফিরে আসছিল। হঠাৎ একটি কালো ল্যান্ডরোভার এসে তাদের সামনে থামল। সেখান থেকে বিক্রম আর তার 2 সশস্ত্র গুন্ডা নামল। বিক্রম টলটলে এসে রাজুর কলার ধরল এবং এক সজোরে থাপ্পড় মেরে তাকে কাদার মধ্যে ফেলে দিল। তারপর গাড়ির দরজা খুলে সে দেবিকাকে চুলে ধরে টানা হেঁচড়া শুরু করল। বিক্রম চেঁচিয়ে বলছিল, আজ কেউ নেই তোকে বাঁচানোর। আজ এই জঙ্গলে তুই আমার সব শর্তে সই করবি, আর না হলে তোকে এখানেই পুড়িয়ে মারব। দেবিকা চিৎকার করে বলছিলেন, ছেড়ে দাও বিক্রম, রাজু আমাকে বাঁচাও। রাজু কাদা থেকে উঠে দাঁড়িয়ে দেখল বিক্রম দেবিকার গালে চড় মারছে। রাজুর ভেতরে এক আদিম শক্তি কাজ করল। সে নিজেকে আর সংবরণ করতে পারল না। সে দৌড়ে গিয়ে বিক্রমের কবজিটা লোহার মতো শক্ত করে চেপে ধরল। বিক্রম অবাক হয়ে বলল, তোর এত বড় সাহস রাজু? তুই আমার গায়ে হাত দিচ্ছিস? জানিস আমি কে? রাজু কড়া গলায় বলল, আপনি যেই হন না কেন সাহেব, কোনো মহিলার গায়ে হাত দিলে আমি নিজের জান দিয়ে দেব। হাত ছাড়ুন ম্যাডামের। গুন্ডারা রাজুর ওপর ঝাঁপিয়ে পড়ল। রাজু প্রচণ্ড মার খেল। তার রক্তে কাদা মিশে যাচ্ছিল, কিন্তু সে দেবিকার সামনে থেকে এক চুলও নড়ল না। শেষমেশ রাজু একটা পাথর তুলে নিয়ে গুন্ডাদের দিকে তেড়ে গেল। লোকজন আসার শব্দ পেয়ে বিক্রম ভয় পেয়ে দলবল নিয়ে পালিয়ে গেল। দেবিকা বৃষ্টির মাঝে কাদামাখা রাজুর পাশে এসে বসলেন। তিনি প্রথমবার রাজুর ক্ষতবিক্ষত মুখে হাত রাখলেন। দেবিকা কাঁদতে কাঁদতে বললেন, তুমি কেন নিজের জীবন বাজি দিলে রাজু? আমি তো তোমাকে কোনোদিন মানুষের মতো সম্মানও দিইনি। রাজু মৃদু হেসে বলল, ম্যাডাম, সম্মান তো মনের ভেতর থাকে। সেই রাতের পর দেবিকা আর আগের মতো রইলেন না। তিনি অফিসে যাওয়া কমিয়ে দিলেন। রাজু তাকে অফিসের বদলে শহরের বাইরে নির্জন নদীর ধারে নিয়ে যেত। একদিন রাজু তার মায়ের হাতে তৈরি শুকনো গুড় আর আটার রুটি বের করে দেবিকাকে খাওয়ার প্রস্তাব দিল। দেবিকা প্রথমে ইতস্তত করলেও পরে এক কামড় খেলেন। তার মনে হল 5 স্টার হোটেলের খাবারের চেয়েও এই খাবারে অনেক বেশি শান্তি আছে। দেবিকা রাজুর জীবনের গল্প শুনতেন। রাজু বলত তার ছোটবেলার কথা, তার মায়ের কথা। দেবিকা বুঝতে পারলেন তিনি আজ পর্যন্ত শুধু টাকার পেছনে ছুটেছেন, কিন্তু ভালোবাসা কি তা কোনোদিন উপলব্ধি করেননি। রাজুর সারল্য দেবিকার ভেতরের সেই পাথর দিল সিংহীকে এক নরম হৃদয়ের নারীতে বদলে দিল। বিক্রমের শেষ চাল ও খুনের ষড়যন্ত্র। বিক্রম দেখল দেবিকা তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সে এবার চরম ষড়যন্ত্র করল। সে দেবিকার খাবারের রুটিন জানত। একদিন রাজু যখন দেবিকার জন্য কফি নিয়ে আসছিল, বিক্রমের এক লোক সেই কফিতে বিষ মেশানোর চেষ্টা করে। রাজু সেটা দেখে ফেলে এবং লোকটাকে ধরে ফেলে। কিন্তু বিক্রম এবার সরাসরি আক্রমণ করল। সে ভাড়াটে খুনি নিয়ে রাত 2টার সময় বাংলোর সিকিউরিটি গার্ডদের মেরে ভেতরে ঢুকল। দেবিকা তখন তার লাইব্রেরিতে একাকী বই পড়ছিলেন। হঠাৎ দরজা ভেঙে বিক্রম ভেতরে ঢুকল। তার হাতে ছিল কুড়ুল। সে চিৎকার করে বলল, আজ তোকে আমি শেষ করে দেব দেবিকা, তুই আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছিস। দেবিকা ভয়ে টেবিলে থাকা পেপারওয়েট ছুঁড়ে মারলেন, কিন্তু বিক্রমের মাথায় রক্ত চেপেছিল। বিক্রম যখন কুড়ুল দিয়ে কোপ মারতে গেল, ঠিক তখনই রাজু একটা জানলা ভেঙে লাফ দিয়ে ভেতরে ঢুকল। লাইব্রেরির ভেতরে শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। রাজুর হাতে কোনো অস্ত্র ছিল না। সে শুধু তার খালি হাতে 4 জন খুনিকে মোকাবিলা করছিল। রাজুর পিঠে একটা ছুরি গেঁথে দিল গুন্ডারা। রাজুর সাদা শার্ট পুরো লাল হয়ে গেল। রাজু চিৎকার করে দেবিকাকে বলল, ম্যাডাম, ড্রয়ারে থাকা পিস্তলটা বের করুন। কিন্তু দেবিকা তখন ভয়ে পাথর হয়ে গেছেন। রাজু নিজের শেষ শক্তি দিয়ে বিক্রমকে জাপটে ধরে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। গুন্ডারা রাজুকে মারতে মারতে নিস্তেজ করে দিল। রাজু যখন মেঝেতে পড়ে গেল, দেবিকা তখন জ্ঞান ফিরে পেলেন। তিনি তার স্বামীর লাইসেন্স করা রিভলভার বের করে সরাসরি আকাশের দিকে ফায়ার করলেন। বন্দুকের গর্জন শুনে গুন্ডারা ভয় পেয়ে বিক্রমকে নিয়ে পালিয়ে গেল। দেবিকা বন্দুক ফেলে দিয়ে দৌড়ে রাজুর কাছে এলেন। রাজু রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়েছিল। দেবিকা রাজুর মাথাটা নিজের কোলে তুলে নিলেন। তিনি ডুকরে কেঁদে উঠলেন, রাজু, রাজু চোখ খোলো, আমাকে একা ফেলে যেও না। আমি এই সম্পত্তি দিয়ে কি করব যদি তুমিই না থাকো? রাজু খুব কষ্টে চোখ মেলে তাকালো এবং ফিসফিস করে বলল, ম্যাডাম, আমি বলেছিলাম না আপনার অসম্মান হতে দেব না। দেবিকা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে রাজুর ক্ষতে বেঁধে দিলেন এবং তাকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন।
তিনি নিজেই ড্রাইভ করলেন, আর রাজু পেছনের সিটে শায়িত ছিল। ভোরের প্রথম আলো যখন দেবিকার বাংলোর ওপর পড়ল, রাজু দেখল দেবিকা এক অত্যন্ত সাধারণ সুতির শাড়ি পরে একটা ছোট ব্যাগ নিয়ে গেটে দাঁড়িয়ে আছেন। রাজু তার পুরনো ট্যাক্সিটা নিয়ে হাজির হল। রাজু বলল, ম্যাডাম, আপনি সব বিলিয়ে দিলেন, এখন কোথায় যাবেন? দেবিকা হাসলেন, সেই হাসি যা শরতের ভোরের মতো পবিত্র। তিনি ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে ভেতরে বসলেন। রাজু অবাক হয়ে বলল, আপনি এখানে কেন? আপনি তো পেছনে বসবেন। দেবিকা রাজুর হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন এবং বললেন, রাজু, 15 বছর আমি পেছনে বসে দুনিয়া দেখেছি। আজ থেকে তোমার পাশে বসে জীবনটা দেখতে চাই। তুমি কি আমাকে তোমার সেই ছোট গ্রামটিতে নিয়ে যাবে, যেখানে কোনো দেবর বিক্রম নেই, কোনো দামি হীরের গয়না নেই, যেখানে সকালে পাখির ডাকে ঘুম ভাঙে আর রাতে মায়ের হাতের রুটি খাওয়া যায়? রাজুর চোখ ভিজে এলো। সে গাড়ি স্টার্ট দিল। গাড়িটি যখন শহর ছাড়িয়ে গ্রামের মাটির রাস্তার দিকে যাচ্ছিল, দেবিকা জানলার কাঁচ নামিয়ে দিলেন। বাইরের উন্মুক্ত হাওয়া তার চুলে খেলা করছে। রাজু আয়নায় দেখল সেই লেডি লায়ন আজ এক মুক্ত পাখির মতো শান্তিতে চোখ বুজে আছে। আজ আর কেউ মালিক নয়, কেউ ড্রাইভার নয়। তারা দুজন কেবল দুটি মানুষ, যারা ঘৃণার রাজ্য ছেড়ে ভালোবাসার এক নতুন দেশ গড়ার পথে এগিয়ে চলেছে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে টাকা এবং সম্পত্তি মানুষকে সুখ দিতে পারে না। সত্যিকারের সুখ লুকিয়ে থাকে ভালোবাসা এবং অন্যের বিপদে পাশে দাঁড়ানোর মাঝে। রাজু এবং দেবিকার এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।